আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে জৈব রসায়নের উপর আমার এ যাবৎ ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে প্রায় 32টি ক্লাস নিয়েছি। আর 4 বা 5টি ক্লাস হলেই তোমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। তাই আমি আজকে চিন্তা করেছি জৈব রসায়নের উপর তোমাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে কাটানোর জন্য আমি এখন থেকে আগামী যে কয়েকটি ক্লাস আছে তার মাঝে মাঝে 2-1টি করে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যাতে করে তোমাদের এই অধ্যায়ের থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে যে ভীতি, সেই ভীতিটা যাতে আস্তে আস্তে কেটে যায়। আমি আশা করি তোমরা আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আজকে আমি যে সৃজনশীল প্রশ্নটি এখানে রেখেছি এটি ঢাকা বোর্ড 2019 সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আজকের আলোচনাটি এই সৃজনশীল প্রশ্নটি দিয়েই শুরু করছি। এখানে একটু লক্ষ্য করে দেখো যে এখানে এক্স একটি যৌগ, যে যৌগটিকে জলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করাবে ওয়াই পাওয়া যায়। ওয়াইকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড সহযোগে যদি জারিত করা হয় জেড পাওয়া যায়। আর এই পাশে লক্ষ্য করো যে এক্সকে অ্যালকোহলিক কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করাবে এ, এবং এটাকে যখন ওজন সংযোগ করা হবে তখন এটা বি পাওয়া যাবে। এবং এক্স যৌগটির আণবিক সংকেত এখানে দেওয়া আছে C4H9Br, এর হচ্ছে একটি সমাণু। এখানে যে সমাণুগুলো হবে তার মধ্যে একটি সমাণু হচ্ছে আমাদের এক্স। এখন এখানে একটু লক্ষ্য করে দেখো যে এই উদ্দীপকের দুই পাশে, ওই পাশে আছে জেড, এই পাশে হচ্ছে কি বি। এখন এই জেড অথবা বি দুটি যৌগই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলুদ পদক্ষেপ দেয়। তোমাদের আমি যখন কার্বনাইল যৌগ পড়িয়েছি তখন নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন হচ্ছে কার্বনাইল মূলকের শনাক্তকারী একটি বিকারক। আর কার্বনাইল যৌগ বলতে অ্যালডিহাইড এবং কিটোন এই দুই শ্রেণীর যৌগকে একত্রে কার্বনাইল যৌগ বলা হয়ে থাকে। তো সেই হিসেবে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে জেড অথবা বি যৌগটি হবে কার্বনাইল যৌগ, যেহেতু হলুদ পদক্ষেপ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে জেড এবং বি এর মধ্যে কোনটি অ্যালডিহাইড হবে এবং কোনটি কিটোন হবে। সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে এখান থেকে। এখানে বলেই দেওয়া হয়েছে যে বি যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ সৃষ্টি করে। তার মানে তোমাদের মনে থাকার কথা যে অ্যালডিহাইড শনাক্তকারী করণের জন্য দুটি বিকারক ব্যবহার করা হয়, একটি হচ্ছে তার টলেন, অপরটি হচ্ছে কিন্তু ফ্যাভিং দ্রবণ। যেহেতু বি যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ সৃষ্টি করে, কাজেই নিঃসন্দেহে বি যৌগটি হচ্ছে অ্যালডিহাইড। আর যেহেতু জেড যৌগ টলেনের সাথে বিক্রিয়া করে না, কাজেই জেড যৌগটি হচ্ছে কিটোন। এখন এখানে আরেকটু লক্ষ্য করে দেখো যে এখানে বলেছে যে উদ্দীপক অনুসারে এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে জেড যৌগটি কিটোন। এখন এখানে তাহলে বুঝতে হবে যে ওয়াইকে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট সহযোগে জারিত করলে কিন্তু জেড পাওয়া যায়। এখন তোমাদের যখন অ্যালকোহল পড়িয়েছি তখন কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল এর মধ্যে পার্থক্যকরণের সময় আমি আলোচনা করেছি যে এই 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করবে পাওয়া যায় অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করবে পাওয়া যায় হচ্ছে কি কিটোন। তাই সেই হিসাবে আমরা বলতে পারি যে ওয়াই যৌগটি তোমার 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহল হবে, কারণ ওয়াইকে জারিত করলেই কিন্তু জেড পাওয়া যায়। এখন এখানে আরেকটু কথা যে এই যে এক্স যৌগের যে আণবিক সংকেত হচ্ছে C4H8Br, এর হচ্ছে একটি সমাণু। অর্থাৎ যেহেতু একটি ব্রোমিন আছে, এখানে দেখতেই পাচ্ছ যে C4H9 একটি অ্যালকাইল মূলক রয়েছে, অর্থাৎ এটি একটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন এটা তোমরা জানো যে অ্যালকাইল হ্যালাইডকে জলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করালে পাওয়া যায় কিন্তু অ্যালকোহল। এখন যেহেতু আমাদের এটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল হবে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এখানে এই যে এক্সের যে একটি সমাণু, সেই একটি সমাণুর
হবে ওই 2 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেন অথবা 3 ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেন, এই দুইটার মধ্যে একটা সমান হচ্ছে আমাদের এক্স। এখন সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমরা আগে এই রিঅ্যাকশনটুকু লিখব। এখানে তোমরা দেখো, যেহেতু C4H9 এটা আমরা এইভাবে লিখতে পারি CH3 CH2, এখানে দেখো CH3, এখানে আমরা দিলাম ব্রোমিন। এখানে লক্ষ্য করে দেখো এই যে 3 5 6 আর 3 হচ্ছে 8 5 6 9 9 আর 4টা কার্বন একটা ব্রোমিন আছে। তাহলে এইটাও এক্স হতে পারে অথবা এরকম হতে পারে CH3 C, এখানে দেখো যে CH3, এখানে CH3, এখানেও আমি দিতে পারি। এখানে দেখো যে এটা হচ্ছে আমাদেরকে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ হাইড্রোজেন পরমাণু যুক্ত কার্বনের সাথে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু আছে, এই জন্য এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর হাইড্রোজেন পরমাণু যুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, এই জন্য এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটার সাথে আমাদের বিক্রিয়া করাতে হবে কার? জলীয় কস্টিক পটাশ। এখানে আমরা জলীয় কস্টিক পটাশের যদি বিক্রিয়া করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে পটাশিয়ামের সাথে ব্রোমিন যুক্ত হবে আর ওইসটা ব্রোমিনের জায়গায় যুক্ত হবে, এখানে হয়ে যাচ্ছে CH3 CH2 CH, এখানে OH CH3 আর পটাশিয়ামের সাথে ব্রোমিন যুক্ত হয়ে এখানে হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড। একইভাবে আমরা যদি এখানে জলীয় কস্টিক পটাশের বিক্রিয়া করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একইভাবে এই ওইস ব্রোমিনের জায়গায় বসবে আর ব্রোমিন পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড হয়ে যাবে। তাহলে এখানে CH3 C CH3 CH3, এখানে হয়ে যাচ্ছে OH আর এখানে হয়ে যাচ্ছে পটাশিয়াম ব্রোমাইড। এখানে লক্ষ্য করো যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় হচ্ছে কি কিটন, তবে 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করা কষ্টকর, কিন্তু তীব্র জারকের সাহায্যে জারিত করা হলে কিটন পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু জলীয় কস্টিক পটাশের সাথে বিক্রিয়ায় আমাদের এই দুটি যৌগ পাই, এখন ওয়াই এটাও হইতে পারে আবার কিন্তু এটাও হইতে পারে, এখন কোনটা হবে সেই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের কিন্তু এই যে পাশের বিক্রিয়াটুকু করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ওই জেড কোনটা হবে বা এক্স কোনটি হবে, সেই জিনিসটা আমরা এই অংশটুকু আমরা এখন লিখব। তোমরা একটু মনে রাখার চেষ্টা করো এটুক। এখন দেখো এক্স এখানে আমাদের থাক, এক্স এক্স এটাও হতে পারে এটাও হতে পারে, এখন কোনটা এক্স হবে সেই জিনিসটা আমরা নিশ্চিত হব। এখানে দেখো যে আমাদের অ্যালকোহলীয় কস্টিক পটাশ, অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে যদি বিক্রিয়া করি, এটাও আমরা লিখব অ্যালকোহলিক কস্টিক পটাশের বিক্রিয়া যদি করি। এখন এই বিক্রিয়াটা আমি একটু বলতে চাই যে অ্যালকোহলিক কস্টিক পটাশের সাথে কিন্তু অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াকে বলা হয়ে থাকে বিটা অপসারণ বিক্রিয়া। এখানে দেখতে পাচ্ছ যে আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত আছে এবং এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এটা আলফা এবং এটা হচ্ছে বিটা। ঠিক একইভাবে এটা হচ্ছে আলফা কার্বন, এখানে হচ্ছে বিটা, এটাও বিটা এটাও বিটা, কারণ এই সব পাশে একই রকম আছে। এখন এখানে লক্ষ্য করো যে অ্যালকোহলিক কস্টিক পটাশের সাথে হাইড্রোজেন অ্যালকেনের বিক্রিয়ায় সাইজেব নীতি অনুসারে যদি বিটা কার্বনে
সমান সংখ্যক হাইড্রোজেন না থাকে, এখানে দেখতে পাচ্ছ যে এই বিটা কার্বনে আছে 3টি হাইড্রোজেন, এই বিটা কার্বনে আছে 2টি হাইড্রোজেন, সেক্ষেত্রে কিন্তু প্রধান উৎপাদ হবে সেটাই যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন আলফা কার্বনের হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন হ্যালাইড রূপে অপসারিত হওয়ার মাধ্যমে যে অ্যালকিনটি তৈরি হবে সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার মুখ্য বা প্রধান উৎপাদ, আর বাকি যেটা হবে সেটা হচ্ছে গৌণ উৎপাদ। আমরা আজকে মুখ্য উৎপাদটাই লিখব। এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে হাইড্রোজেন আর হাইড্রোজেন ব্রোমাইড রূপে অপসারিত হবে, আর এখানে থেকে যাবে CH3, আর এখানে থাকবে হাইড্রোজেন চলে গেলে থাকবে CH ডাবল বন্ড, এখানে CH থাকবে, আর এই পাশে থাকছে CH3, আর যে হাইড্রোজেন ব্রোমাইডটা অপসারিত হবে সেটা এটার সাথে বিক্রিয়া করে এখানে পটাশিয়াম ব্রোমাইড আর উৎপন্ন করবে পানি। আর এইটা যদি হয় সেক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে CH3C, অর্থাৎ এই আলফা কার্বনের হ্যালোজেন বিটার থেকে একটা হাইড্রোজেন গেলে এখানে CH2 থাকবে, ডাবল বন্ড CH2, আর এখানে তো CH3 থাকছেই, আর এরপরে বাকিটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড আর উৎপন্ন করছে পানি। এখন আরেকটু আমাদের দেখতে হবে, আমি এখান থেকে আমি পেয়ে গেলাম কি, এখন এ যৌগটি এটাও হতে পারে, আবার এ যৌগ এটাও হতে পারে, আসলে কোনটা হবে এ, সেটি হচ্ছে আমাদের এইটুক যদি সম্পন্ন করি তাহলে কিন্তু এ যৌগটি আসলে কি হবে সেটাও নিশ্চিত হয়ে যাব, এবং বি যৌগটা কি হবে সেটা তো আমরা নিশ্চিত হবই। এখন এখানে একটি বিষয় লক্ষণীয় যে এখানে দেখতেই পাচ্ছ যে এ যৌগটা হবে আমাদের কি অ্যালকিন। এখন এই যে উৎপাদ থেকে যেটা দেখা যাচ্ছে, উৎপাদের মধ্যে কিন্তু একটি উৎপাদ আছে, সবসময় তোমরা মনে রাখবে যে অ্যালকিনের অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের দুই পাশে যদি সমান সংখ্যক কার্বন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটি উৎপাদ হবে, আর যদি অসমান থাকে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন উৎপাদ হবে। এখানে দেখতে পাচ্ছ যে এপাশেও 2টি কার্বন, এপাশেও 2টি কার্বন, অর্থাৎ মাঝখানে যখন ওজন সংযোজনের মাধ্যমে ভেঙে যাবে তখন একই এই কার্বনাইল যৌগের 2টি অণু সৃষ্টি হবে, আর এখানে অসমান থাকলে 2টি ভিন্ন কার্বনাইল যৌগ সৃষ্টি হবে। কাজেই আমরা এখান থেকে কিন্তু এটা নিশ্চিত যে ওজন সংযোজন যখন আমরা এটার সাথে করব তখন এই একই যৌগের 2টি অণু পাওয়া যাবে, এবং সেটাই হচ্ছে কি বি। কাজেই এই রিঅ্যাকশনটুকু লিখলেই কিন্তু আমরা নিশ্চিত হব যে বি যৌগটি কোনটা। আমরা নিচের অংশটুকু মুছে দিই, তোমরা তো এখানে দেখতেই পেলে যে এখানে অসমান সংখ্যক, অর্থাৎ এক পাশে 3টি কার্বন অপর পাশে 1টি কার্বন, কাজেই এখান থেকে একটি মাত্র উৎপাদ ওজন সংযোজনের মাধ্যমে পাওয়া সম্ভব নয়, কাজেই এই যৌগটি কখনোই আমাদের এক্স হতে পারে না। কাজে এটা মুছে ফেললাম। এখন আমার মনে হয় যে তোমরা বুঝতে সক্ষম হয়েছ, তো অবশ্যই আমাদের এই যৌগটি হবে এক্স। এখন দেখো এইটুক আবার আমি তোমাদের দেখাচ্ছি যে CH3 ডাবল বন্ড CH3। তো প্রথমে ওজন সংযোগের কথা বলা হয়েছে, আমরা ওজন সংযোগ করব। এখানে লক্ষ্য করো CHO CH3, এখানে O, এখানে O, এখানে O দেখতে পাচ্ছ। এরপরে জিঙ্ক চূর্ণ এর উপস্থিতিতে পানি যুগে যদি আদ্র বিশ্লেষণ করি, এইটুককে জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে যদি পানি যুগে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে দেখতে পাচ্ছ এই জায়গায় ভাঙবে, এই জায়গাতে ভাঙবে, এবং এই জায়গাতে যদি ভাঙে সেক্ষেত্রে CH3CHO, আবার এই পাশেও CH3CHO, অর্থাৎ একই অ্যালডিহাইডের 2 অণু, অর্থাৎ CH3CHO, আর অক্সিজেনটা তো জিঙ্কের সাথে যুক্ত হয়ে এখানে জিঙ্ক অক্সাইড হয়ে যাবে। তাহলে
আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ যে বি যৌগটি হচ্ছে আমাদের কি ইথানল। আমরা এখানে একটু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে রাখতে চাচ্ছি। এখানে আমাদের হয়ে যাচ্ছে CH3CHO, এই যৌগটা আমরা পেলাম কি বি। এখন দেখো এখানে যে প্রশ্নটি ছিল গয়ের উদ্দীপক অনুসারে এক্স যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করা, তাহলে এক্স যৌগের গাঠনিক সংকেত হচ্ছে এটা। তবে আমি এটা তোমাদেরকে আলাদাভাবে এখানে লিখে দেই। এক্স যৌগের গাঠনিক সংকেত হচ্ছে আমাদের এটাই, যেটা লেখা আছে সেটাই আমি সেপারেটলি আবার একটু লিখে দিতে চাচ্ছি যে CH2C, এখানে হচ্ছে ব্রোমিন, এখানে হচ্ছে হাইড্রোজেন, আর এইখানে হচ্ছে CH3। এটি হচ্ছে আমাদের সেই এক্স যৌগ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে উদ্দীপক অনুসারে আমাদের এক্স যৌগটি হচ্ছে কি, এক্স যৌগটি হচ্ছে 2-ব্রোমোবিউটেন। এখন আমরা দেখব যে ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি কি হবে। আমরা তো অলরেডি বি যৌগটা পেয়েছি, আর জেড যৌগটি কি সেই অংশটি আমি লিখি নাই, তবে সেই অংশটিও আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তারপরে আমরা এই অংশের উত্তরে যাব। দেখো ঘ নম্বর প্রশ্নে যেটা বলেছে যে এটা তো তোমরা দেখতেই পেলে যে এটা হচ্ছে আমাদের জলীয় কস্টিক পটাশের সাথে এখানে যখন তুমি বিক্রিয়া করবে এখানে তো হয়ে যাবে ওএইচ হয়ে যাবে, আর পটাশিয়ামের সাথে ব্রোমিন যুক্ত হয়ে যাবে। এখানে হয়ে যাচ্ছে CH3 CH2 CH, এইটা হয়ে যাচ্ছে ওএইচ, আর এখানে থাকতেছে CH3, আর পটাশিয়ামের সাথে এটা যুক্ত হয়ে যাচ্ছে পটাশিয়াম ব্রোমাইড। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই, এখানে লিখলাম। এরপরে এই ওয়াইকে আবার লিখব CH3 CH2 CHOH CH। আমি নিচে নিচে যেভাবে এই যে মার্ক করে দিচ্ছি তোমরাও কিন্তু এভাবে পরীক্ষা খাতায় উপস্থাপন করবে। এখন এটাকে যদি আমাদের এই যে এখানে জারক হিসেবে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়েছে, এই জারক পদার্থের সাহায্যে অর্থাৎ অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ায় কিন্তু যে অক্সিজেন যেমন অক্সিজেন উৎপন্ন হবে সেটাকে জারিত করবে। এখানে দেখো এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয়ে যাবে পানি, আর বাকি থাকছে এখানে CH3 CH2। তাহলে এইটা দুইটা হাইড্রোজেন অক্সিজেন পানি হয়ে যাচ্ছে, আর বাকি থাকতেছে CO, এখানে থাকতেছে CH3, আর এখানে হয়ে যাচ্ছে পানি। এবং এই যৌগটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যৌগ জেড। আমি উপরে এই যৌগটিও লিখে দিচ্ছি, নিচে লিখে দেই। এখানে জেড হচ্ছে CH3 CH2 COCH3। এখন আমাদের উত্তরে আসতে হবে। এখানে বলেছে যে বি ও জেড যৌগের মধ্যে কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়ার সক্রিয়তা একই হবে কি। আমি বিক্রিয়াটুকু লিখে ওই বি এবং জেড যৌগ দুটো এবার নিচে লিখে তারপরে আমরা উত্তরটা কি হবে সেই জিনিসটি আমরা ব্যাখ্যা করব। এখানে দেখো যে আমাদের বি যৌগটি হচ্ছে CH3 COH, এটা হচ্ছে আমাদের বি, আর এখানে হচ্ছে CH3 CH2 C+O CH3, এটি হচ্ছে আমাদের জেড। এখন লক্ষ্য করো যে দুটি হচ্ছে আমাদের কার্বনাইল যৌগ, এটি হচ্ছে বি হচ্ছে অ্যালডিহাইড
এবং জেড হচ্ছে আমাদের কিটোন। এখন এই দুটি যৌগের সক্রিয়তা একই হবে কি না? একই হবে না। এখন কেন হবে না সেই জিনিসটি আমাদের ব্যাখ্যা করতে হবে। এখানে লক্ষ্য করো যে কার্বনাইল যৌগের সক্রিয়তা ডিপেন্ড করে, এখানে দেখতে পাচ্ছ যে কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ধন আছে এবং অক্সিজেনের ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে পাই বন্ধনের ইলেকট্রন যুগল অক্সিজেন পরমাণুর দিকে স্থানান্তরিত হয়ে এখানে আংশিক ঋণাত্মক চার্জ, এখানে আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়, অর্থাৎ কার্বনাইল মূলকটি ডাইপোল প্রাপ্ত হয়। এখন কার্বনাইল যৌগের কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা নির্ভর করে এই কার্বনের উপর ধনাত্মক চার্জের আধিক্যের উপর। কার্বনের উপর ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে, কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় যৌগটি তত বেশি সক্রিয় হবে। তবে সেই হিসেবে যদি আমরা এই দুটি যৌগের মধ্যে কম্পেয়ার করি, সেক্ষেত্রে লক্ষ্য করো যে এই অ্যালডিহাইডের মধ্যে অর্থাৎ বি যৌগের মধ্যে এই কার্বনাইল মূলকের সাথে এক পাশে আছে মিথাইল, অপর পাশে আছে হাইড্রোজেন। আর মিথাইল মূলক হচ্ছে ধনাত্মক আবেশধর্মী মূলক, যে কারণে এই কার্বনের সাথে মিথাইল মূলকের মধ্যে যে বন্ধনটি আছে, এই বন্ধনের ইলেকট্রন যুগল এই ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর দিকে দিবে, যে কারণে এই কার্বনের ধনাত্মক চার্জের মাত্রা কিছুটা হ্রাস পাবে। যে কারণে এইটার সাথে যদি আমরা আরেকটি যৌগ, আমি তোমাদের এখানে অন্য প্রশ্ন আসে এই জন্য আমি করতে চাচ্ছি বোঝার সুবিধার্থে, আরেকটি যৌগ আমি লিখে দিলাম যে এই যৌগের চাইতে কিন্তু, অর্থাৎ এটা মিথানল, এটার চাইতে কিন্তু এটা সক্রিয়তা কিন্তু কম, কারণ এখানে দেখতে হচ্ছে দুই পাশে দুটো হাইড্রোজেন আছে। এখানে মিথাইল থাকার জন্য এটার সক্রিয়তা কিন্তু এটার চাইতে কম্পারেটিভলি কিন্তু কম। এখন এইটার সাথে যখন এটা আমরা কম্পেয়ার করব, আজকের যে উদ্দীপক সেই উদ্দীপক অনুসারে কিন্তু আমাদের এটার সাথে এটা তুলনা করতে বলা হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ যে ইথাইল আছে, অপর পাশে আছে মিথাইল, দুইটাই অ্যালকাইল মূলক এবং দুইটারই কিন্তু ধনাত্মক আবেশধর্মিতা রয়েছে, যে কারণে এই ইথাইল মূলকও এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনের দিকে ইলেকট্রন দিবে, মিথাইলও কিন্তু ধনাত্মক চার্জযুক্ত কার্বনের দিকে ইলেকট্রন দান করবে, যে কারণে দেখা যাবে যে এই কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ এটার চাইতে আরও অনেকাংশেই হ্রাস পাবে। আর হ্রাস পাওয়ার কারণে এখানে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার সক্রিয়তাও এই বি যৌগ অর্থাৎ ইথানলের চাইতে এখানে হ্রাস পাবে। এখন এইটাকে বলা হয়ে থাকে, এই যে ইলেকট্রন দেওয়ার কারণে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাসের ফলে যৌগের সক্রিয়তা কমে যাচ্ছে, এটাকে বলা হয় ইলেকট্রনীয় প্রভাব। তবে এই হচ্ছে একটি প্রভাব। এখানে আরেকটি প্রভাব সক্রিয় আছে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এক পাশে ইথাইল, অপর পাশে মিথাইল, এই দুটি মূলক থাকার কারণে দেখা যাচ্ছে যে নিউক্লিওফাইল যখন এই কার্বনকে আক্রমণ করতে আসে, তখন নিউক্লিওফাইলের আক্রমণ কিছুটা বাধাগ্রস্ত হয়, অর্থাৎ সংকুচিত হয়। এটাকে বলা হয়ে থাকে স্টেরিক বাধা। কাজেই এই যৌগের মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে ইলেকট্রনীয় প্রভাব, দুই হচ্ছে স্টেরিক প্রভাব। এই দুটি প্রভাবের কারণে এই বি এবং জেড যৌগের মধ্যে এটার সক্রিয়তা হবে কম এবং এটার সক্রিয়তা হবে বেশি, অর্থাৎ এরকম হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে আজকের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এরকম আমি আগামী যে ক্লাসগুলো থাকবে তার ফাঁকে ফাঁকে একটি করে ক্লাস সৃজনশীলের উপর নিব, যাতে করে তোমাদের এই অধ্যায়ের উপর যে সৃজনশীল প্রশ্ন যেগুলো আসে সেগুলোর মধ্যে থেকে আনসার করার জন্য যাতে কোনো ভীতি না থাকে, সেই জন্য আমি এখন নিয়মিতভাবেই তোমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করাবো। আমি আশা করি আমার ক্লাসগুলো নিয়মিতভাবে করলে তোমাদের সেই দুর্বলতা কেটে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।